দেখো, কটার জয়েন্টের থিওরি পার্টটা এবং নিউমেরিক্যালসটা আমাদের হয়ে গেছে, কিন্তু ডিজাইন সাবজেক্টটায় সমস্যা তারপরেও থাকে, এটাই অস্বাভাবিক কিছু না। তাই আজকের ক্লাসটায় আমি বলে দিচ্ছি, অন্তত সেমিস্টারের দিকে তাকিয়ে স্যার কি কি করতে হবে, অর্থাৎ কি প্রসিডিওরে আমরা এগোবো, এটা যদি একটু বলে দেন তাহলে খুব ভালো হয়। তা আমি বলছি, ফার্স্টে তোমাদের দুটো ভিউ এর ছবি আঁকতে হবে। অন্তত যেটা বলছি সেটা না একটু লিখে নেওয়ার চেষ্টা করো খাতায়, পয়েন্ট করে, বেশি সেন্টেন্স না লিখে জাস্ট ওয়ার্ডে লিখে নাও। প্রথমে দুটো ভিউ দিয়ে ছবিটা কিন্তু এঁকে নিতে হবে, অ্যাটলিস্ট দুটো ভিউ। ক্লিয়ার? সেটা অবশ্যই তোমার কাছে ডাইমেনশন গুলো জানা নেই, তাই অ্যাজ পার স্কেল হবে না, রাফলি হবে। এখানে উদ্দেশ্য হচ্ছে পার্টস গুলো পরিষ্কারভাবে বোঝানো, ডাইমেনশন গুলো পরিষ্কারভাবে বোঝানো। ডাইমেনশন মানে ডি কোনটা, এ কোনটা, T1 কোনটা, বিগ ডি বা ক্যাপিটাল ডি কোনটা, D2, এইগুলো। এই পয়েন্টের উপর কোনো কোশ্চেন আছে? বোঝা গেল কি? ইয়েস স্যার। ওকে, মানে আমি স্যার তারপর যেখানে কি এগোচ্ছি। স্যার মানে এবার ছবি ডিজাইনটা কি করে চাইবে নাকি করব? স্যার যে কোনো নিউমেরিক্যালে দিতে হবে? না না, দিতে হবে। ছবি না চাইলে, ছবি না দিলে খুব মুশকিল আছে। এবার তোমাদের ইনিশিয়ালি মনে হতে পারে স্যার এত বড় ছবি, এত বড় ছবি যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে ছবিটা 15 মিনিট লাগবে। যদি তুমি প্র্যাকটিস করো 1 থেকে 1.5 মিনিটে ছবিটা তৈরি করা যায়। তুমি বাড়িতে করো। প্রথমে দুটো সেন্টার লাইন আঁকবে, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল। তারপর দেখবে আঁকার চেষ্টা করবে, দেখবে নিমিষের মধ্যে ছবিটা তৈরি হয়ে যাবে। আমি তো বলছি রাফলি আঁকতে হবে। ছবি যদি না আঁকো তার মানেটা হচ্ছে তুমি যে D1 T1 T B এগুলো যে লিখছো না, তাহলে ডিটেলে তোমার লিখতে হবে কোনটা কি। তাতে আরো বেশি লেন্দি হয়ে যাবে এবং সেটাও ঠিক প্রসেস নয়। ছবিতে যদি তুমি একবার মেনশন করে দাও কোনটা বি কোনটা ডি, তাহলে তোমার আর কিছু লিখবার দরকারই হয় না। আমি কি পয়েন্টটা বোঝাতে পারলাম? হ্যাঁ ইয়েস স্যার। আচ্ছা, এইবার প্রসিডিওর বা কি কিভাবে এগোবো, যেটা তোমরা অন্তত কটারে হয়তো আয়ত্ত করে নিয়েছো, তাও আমি আরেকবার বলছি। উদ্দেশ্যটা হচ্ছে আমার কাছে যা ডেটা আছে সেই ডেটাগুলো দিয়ে পরপর সিকোয়েন্স ওয়াইজ সব ডেটা বের করার নামই হচ্ছে ডিজাইন। তো শুরুতে আমার কাছে কি আছে, একটা এক্সটার্নাল লোড আছে যেটাকে তোমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করেছো, এবং স্ট্রেসেস গুলো আমার কাছে গিভেন আছে। তাহলে আদার্স যা ডাইমেনশন আছে কিচ্ছু নেই। তাই আমি শুরুতে যেটা করব, টেনশন ফেলিওর অফ দ্য রডস, তোমরা নোটটায় পেয়ে যাবে। তোমরা ছোট্ট করে টেনশন লেখো আর সাবজেক্টটার নাম লেখো রডস। তোমাদের ইকুয়েশন লিখতে হবে না, কারণ নোটের মধ্যে আছে, সেগুলো এক জায়গায় জড়ো করবে। ওকে, লিখছো কি? আমাকে একটু রেসপন্ড করো। স্যার হ্যাঁ একটা স্যার। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার বলছিলাম এই যে আপনি বললেন যে ফার্স্ট স্টেপটা টেনশন ফেলিউর অফ দ্য রড, এবার স্যার রাইট, মানে অঙ্কে কোন ভ্যালুটা বার করতে বলেছে সেই পারপাসে তো স্যার এগোতে হবে, ঠিক কথাই। মানে অঙ্কে কি চাইছে। অঙ্কে কি চাইছে এটা অঙ্ক না, কিন্তু একটু প্রথম কথা হচ্ছে অঙ্ক কথাটা ভুল, এটা হচ্ছে ডিজাইন। তুমি পুরো গঠনমূলক ক্যালকুলেশন করছো কটারের। এটা এরকম না পিতা পুত্রের বয়স যে অঙ্ক করেছো সেই অঙ্ক, এটা নয়। আমি কি বলছি, যা কটারের অঙ্ক আসবে সব সেম। তোমার অঙ্কের কথাটাই যদি আমি ধার করে বলি, এটা ডিজাইন, তুমি কটারের ডিজাইন গঠন করতে চলেছো। তোমার ইনিশিয়াল গুলো বের করতে তো দেবেই, তোমাকে হয়তো বাঁচিয়ে দিতে পারে সময়ের জন্য, যে বেন্ডিং স্ট্রেস না দিলে তুমি বেন্ডিং বের করবে না, কি বের হ্যালো স্যার, করতে আমার দিয়ে। কথা শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ সন্দীপন, শোনা যাচ্ছে। ও ওকে স্যার, আমার কথাটা আটকে গেছিল স্যার, আমি কিছুতেই কথা আচ্ছা বলতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, আমি একটু বলে নিই। এটা মনে হয় সৌমেন বললে নাকি কোশ্চেনটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আমি কি বলেছি, বারবার অন্য অঙ্কের আমি একটা কথা বলছি। এই যে শ্যাপ ডিজাইন, এগুলো হচ্ছে থিওরি অফ মেশিনের অঙ্কের মতন, কিন্তু কটার নাকেল এগুলো হচ্ছে বিশেষ করে ডিজাইন। ডিজাইন মানে এগুলোই, ওগুলো নয়। ওগুলো অবশ্যই ডিজাইনের পার্ট, কিন্তু একটা শ্যাপ ডিজাইন করলে তোমার অন্য সাবজেক্ট হবে। শ্যাপ ডিজাইন করা হচ্ছে এগুলো শেখার জন্য, মেন
কটার নাকল তোমাকে শিখতেই হবে। কটার হচ্ছে একটা জয়েন্ট, একটা সাবজেক্ট, সেখানে গঠনমূলক যে ক্যালকুলেশন করছো, ডিজাইনের যে ক্যালকুলেশন করছো, সেটা তোমাকে করতেই হবে। এরকম না স্পেসিফিক ডেটা বের করো। সেরকম যদি কোশ্চেন তুমি সেমিস্টারে দেখে থাকো, সেটা সময় বাঁচানোর জন্য তোমাকে 4টে জিনিস তুলে ধরেছে, এটা বের করো। সেখানে তুমি ওই 4টে জিনিসের জন্য এগোবে না পুরোটা শিখবে? আমার কথা কি বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তোমাকে প্রথমে ডায়ামিটার অফ দ্য শ্যাফট বা রডস বের করতেই হবে, নাহলে তুমি এগোতেই পারবে না। সেই অনুযায়ী তো সাজানো। এবং এটা করলে তুমি যে কোশ্চেনটা করছো স্পেসিফিক অঙ্কের ক্ষেত্রে, সেক্ষেত্রেও তুমি পারবে, রাইট? তোমাকে ডায়ামিটার অফ দ্য শ্যাফট বা রডস বের করতেই হবে, সে যাই দিক, নাহলে তুমি পারবে না এগোতে। সেইভাবেই সিকোয়েন্স গুলো সাজিয়ে দিচ্ছি। ওকে, আমি তোমার প্রশ্নটা কিছুটা বুঝেছি। Yes, sir. একদম যে ইনভ্যালিড প্রশ্ন তা না, আমি ক্লিয়ার করে দিচ্ছি, এক এক করে এগোই। দেখো, টেনশন ফেলিওর অফ দ্য রড, এটা সামনে ফার্স্টে রাখতেই হবে। এটা টপিকটা নিচে আন্ডারলাইন করবে, কোনো ছবি এখানে দরকার নেই। ইকুয়েশনটা তোমরা নোট থেকে পেয়ে যাবে। এখান থেকে বের করছি কি, ডায়ামিটার স্মল ডি, সেটা লেখো। যারা লিখছো সেটা লেখো, লিখে একটা বক্স করে দাও। হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ওকে, এইবার তোমাদের নোট অনুযায়ী 2 নম্বর পয়েন্টে ছিল টেনশন ফেলিওর অফ দ্য স্পাইগট এন্ড অ্যাক্রস দ্য স্লট। এটা অ্যাকচুয়ালি 3 নম্বরে আসবে। এটা সৌমেন যেটা বলছিল সেটার ভিত্তিতেই 2 নম্বরে উঠে আসবে থিকনেস অফ দ্য কটার। এটা লেখো, থিকনেস অফ দ্য কটার। স্যার আরেকবার বলুন, ওই টেনশন ফেলিওর রড আচ্ছা, 2 নম্বর টেনশন, আমি পরে আসছি। টেনশন ফেলিওর অফ দ্য রড টপিকের হ্যাঁ, ওটা নাম, হয়েছে। সেখান থেকে ডি বের করলে 1 নম্বর কমপ্লিট। 2 নম্বর হচ্ছে থিকনেস অফ দ্য কটার। হলো? স্যার 2 নম্বরটা স্যার কি বললেন? থিকনেস, থিকনেস অফ দ্য কটার, থিকনেস অফ দ্য কটার। শোনা যাচ্ছে না কেটে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, Okay. শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে সেটা সেটা সমান হচ্ছে ছোট হাতের বা স্মল টি ইজ ইকুয়াল টু 0.3 ইন্টু যে ডিটা বের করেছো স্মল ডি, এটাকে একটা বক্স করো। একটু শর্টকাটে লেখো, কারণ নোটে কিন্তু পুরোটা দেওয়া আছে। হ্যাঁ স্যার। তাহলে আমার কাছে হাতিয়ার কি উঠে আসলো, সৌমেন ধরার চেষ্টা করো। আমি ডি পেয়েছি, টি পেয়েছি। এবার আমরা অন্যান্য ডাইমেনশনের দিকে এগোতে পারবো। এবার তুমি যা তোমাকে দেবে তা খেলতে পারবে। যেমন ধরো টেনশন ফেলিওর অফ দ্য স্পাইগাট এন্ড অ্যাক্রস দ্য স্লট, তুমি লেখো টেনশন ফেলিওর অফ দ্য স্পাইগাট, এটা লেখো। বাকিটা তুমি নোট থেকে বুঝে যাবে। টেনশন লেখো, ফেলিওর লেখার দরকার নেই। অবশ্যই আমি ফেলিওর নিয়েই ক্যালকুলেশন করছি, যতটা ছোট লিখে বোঝা যায় আর কি। টেনশন, আর জায়গাটার নাম দাও স্পাইগট, SPIGOT। হয়েছে? এই টপিকটার আন্ডারে একটা ফিগার বলে লিখে রাখো। ফিগারটা কি নোটে আছে, পেয়ে যাবে। সাইড ভিউটা দিতে হবে, একটা সার্কুলার সেকশন। ফিগার FIG লিখে দাও, ডট, মানে এখানে ফিগার লাগবে। ওকে, এখান থেকে আমরা পাবো কি, স্মল d1 লেখো, স্মল সাফিক্স d1। আমি কিন্তু আজকে বোঝানোর জায়গায় যাচ্ছি না, আমি তৈরি করে দিচ্ছি কিভাবে সিকোয়েন্স মেনটেন করলে আমার কটার জয়েন্টের প্রবলেম সলভ হবে। আমার টার্গেট তাই, কারণ তোমরা বুঝে রয়েছো। হ্যাঁ, কিছু খামতি আছে, সেগুলো ক্লিয়ার অবশ্যই হবে। আমি আজকে তৈরি করছি সিকোয়েন্স গুলো। ওকে, তাহলে D1 আমার বেরিয়ে যাবে 3 নম্বর পয়েন্ট থেকে। বক্স করো। আর হলে D1টাকে? হ্যাঁ, স্মল d1 এখানে আমরা ফাইন্ড আউট করছি, বেরিয়ে যাবে স্মল d1। ওকে,
হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা 3টে পয়েন্ট করলাম। এবার লেখো ক্রাশিং, CRUSHING, CRUSHING, ক্রাশিং। কার না স্পাইগটেরই? একটু তাড়াতাড়ি লেখো, ছোট করে লেখো। লিখেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখানেও লেখো ফিগার। তোমরা সব নোট থেকে ফিগার গুলো প্র্যাকটিস করবে। ফিগার খুবই সিম্পল ফিগার গুলো দেবে, মানে এখানে ফিগার লাগবে। এখান থেকেও পাচ্ছি D1, স্মল D1 বলে বাক্স করো, একটা বক্স করে দাও। হয়েছে? হ্যাঁ স্যার। এবার 3 নম্বর আর 4 নম্বরে খেয়াল করে দেখো, দুটো D1 পেলাম, রাইট? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার এই দুটো যেভাবে বোঝানোর চেষ্টা করো, অ্যারোহেড দিয়ে হোক বা নিচে স্টেটমেন্ট লিখে হোক, এখন তাড়াতাড়ি করো, স্টেটমেন্ট লেখার দরকার নেই। 3 আর 4 থেকে একটা অ্যারোহেড টেনে নাও, দুটো এক জায়গায় মেলাও, বলো গ্রেটার of the values of D1 as found out by the expression is the acceptable value। আর ছোট্ট করে লেখো গ্রেটার বলে হাইফেন দিয়ে লেখো acceptable value, মানে বড়টা আমরা গ্রহণ করব। তাহলে আমরা কি কি পেলাম যদি এই 4টে ইকুয়েশনের মাধ্যমে তোমাদের জিজ্ঞেস করি, তাহলে কি বলবে? একটা হচ্ছে ডি পাচ্ছি, কি কি জিনিস আমরা বের করতে Diameter। পারলাম? ডায়ামিটার অনেক কিছু আছে, বি স্পেসিফিক। কি? স্মল ডি, স্মল ডি স্যার, ফার্স্টে স্মল ডি হ্যাঁ, স্যার। পেলাম, তারপরে হ্যাঁ। স্যার থিকনেস পেলাম, ওকে, তারপরে স্যার আপনার স্মল D1 পেলাম। ভেরি গুড। দুটো স্যার, মিলে আমরা হ্যাঁ আর একটা স্মল D1 পেয়েছি, যেটা বড় সেটাকেই স্যার আমরা ধরছি তিন- স্মল D1 ওয়াইজ। 3-4-এর মধ্যে যেটা বড় হবে Crashing আর সেটাই ধরছি। টেনশনের মধ্যে যেটা বড় সেটাই নেব। এক্স্যাক্টলি, এটা তারপরে অন্যান্য স্যার স্যারেরা তারপরে অন্যভাবেও করায়। সিআর ফেলিওর পাচ্ছি বি। শেয়ার ফেলিওর, আচ্ছা প্রত্যেকের জন্য বলে দিই। তারপরে শেয়ার ফেলিওর লেখো, শেয়ার ফেলিওর লেখার দরকার নেই, শেয়ার লিখে কটারের করো শেয়ার। আমি যেহেতু তাড়াতাড়ি বলছি, হ্যাঁ, শেয়ার ফেলিওর অফ দ্য কটারে কি পাবো? বি পাবো, বি। বি পাবো। সবার কাছে কি নোটটা সামনে আছে? না, অনেকের কাছে বোধহয় নেই। যাই হোক, নোটটা সামনে আছে স্যার। আপনি D1টা মানে কিভাবে বের করছেন একটু বলবেন আরেকবার? একটু কেটে গেছিল। D1 মানে? টা পাচ্ছি হচ্ছে টেনশন Calculation টা? সকেট অ্যাক্রস স্লট, ওখান থেকে আমরা D1 পাচ্ছি, মানে যেটা ফর্মুলা আছে P তে P এটা তুমি কি একদম নোটটা দেখোনি? সৌমেন, একদম নোটটা তুমি প্র্যাকটিস করোনি? আমি এতবার বলেছি। হ্যাঁ স্যার, নোটটা প্র্যাকটিস করেছি। তাহলে এখন এখন- বলার সময় যেটা ওই D1টা একটু ভুল হয়েছে, শুনতে পাইনি আমি। আরে স্মল D1 যেই ফর্মুলাটা আছে সেখান থেকেই তো স্মল D1 পাচ্ছিস, আবার তো এক্সট্রা কিছু নেই। আমি তো আজকে ক্যালকুলেশনে যাচ্ছি না, আমি স্মল সিকোয়েন্স D1 গুলো বলছি, সাজাচ্ছি। ক্যাপিটাল D1, সরি আমি ভুল বলেছি, ক্যাপিটাল D1। না, স্মল D1ই, ক্যাপিটাল D1 এখনো বের করিনি আমি। স্মল D1 পাচ্ছি আমি। ক্রাশিং আর টেনশনের ক্ষেত্রে দুটো স্মল ডি হবে, হ্যাঁ, যেটা বড় হবে সেটাই ধরা হবে। যার ভ্যালু বেশি হবে সেটাই ধরা হবে। এক্স্যাক্টলি, কেন হচ্ছে সেটাও বুঝিয়ে দিচ্ছি। বড় হলে আমার এরিয়া বড় হবে, এরিয়া বড় হলে পার ইউনিট এরিয়াতে স্ট্রেস কনসেন্ট্রেশনটা কম হবে। ওকে, কমে যাবে, হ্যাঁ স্যার। হ্যাঁ। শেয়ার ফেলিওর অফ দ্য কটার 5 নম্বর টপিক, সেখান থেকে আমরা বি পাচ্ছি, সেখানেও ফিগার লাগবে। শেয়ার ফেলিওর অফ দ্য কটার, স্যার এখানেও ফিগার লাগবে? হ্যাঁ, ছোট্ট ফিগারগুলো মানে 15 সেকেন্ডের মধ্যে আঁকা হয়ে যাবে, 15 থেকে 20 সেকেন্ড। ফিগার লাগবে, অবশ্যই ফিগার লাগবে। ডবল শেয়ার কেন হলো? XX করে দেখবে নোটে দেওয়া আছে, XX আর X1 করে, তার মানে দুটো লেয়ারে হচ্ছে। ওকে,
এরপরে So- টেনশন ফেলিওর অফ হ্যাঁ, এরম ভাবে পরপর দেখো, যারা খাতায় করেছো তারা বুঝতে পারছো, যারা করনি প্র্যাকটিস মুখস্থের মতন রেখেছো তারা এগোতে পারছো না, এটাই সমস্যা হচ্ছে। কি আছে এখানে বলো? নামতার মতন জিনিসগুলো হয়ে যাচ্ছে, টেবিলের মতন জিনিসগুলো হয়ে যাচ্ছে। সৌমেন, তোমার কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে? না না স্যার, নাকি- এবার ঠিক আছে। ওকে, বুঝিনি। ঠিক আছে। তাহলে 5 নম্বরে শেয়ার লিখে কটার লিখলে, 6 নম্বরে টেনশন কার সকেট সেটা লেখো। লিখেছো? ইয়েস স্যার। 6 নম্বর পয়েন্ট থেকে আমরা পাচ্ছি ক্যাপিটাল D1, 6 নম্বর পয়েন্ট থেকে পাচ্ছি আমরা ক্যাপিটাল D1, 5 নম্বর থেকে পেয়েছি কিন্তু বি, বি ফর বম্বে, বি। আর 6 নম্বর পয়েন্ট থেকে পাচ্ছি D1, ক্যাপিটাল D1। তোমরা পরীক্ষার সময় ওই মাস্টার সার্কেল যেটা হয় না, ভেতরে গোল গোল থাকে, ওটা একটা রাখতে পারো, কিংবা পেন্সিল কম্পাস রাখতে পারো, কারণ অনেক কিন্তু সার্কেল আসতে হবে ডিজাইনের ক্ষেত্রে। 6 নম্বর হলো? হ্যাঁ স্যার। হয়েছে স্যার, হয়েছে। এখানেও ফিগার, এখানেও ফিগার, ফিগার যদি মনে করো দত্ত একটা সার্কেল আছে, এ দিলে কি হবে, এটাই তোমাকে যে খাতা দেখছে সে বুঝতে পারবে যে তুমি বুঝে করেছো। ছবিগুলো অবশ্যই দেবে, নাহলে 10-এ 10 পাওয়া যাবে না কিন্তু, বারবার বলছি। এরপর 7-এ যেমন আছে, 7 নম্বর বেশি লেখার দরকার নেই, বলে দাও যে যেমন বইতে আছে সেমন তেমনই লিখতে হবে, বা নোটটায়। শেয়ার ফেলিওর অফ দ্য স্পাইগাট, আমি এর মাধ্যমে কয়েকটা জিনিস তোমাদের বুঝিয়ে দিয়েছি, আমার আর বেশি কিছু দরকার নেই। তারপর যা আছে সম্পূর্ণ তোমার বইয়ে যা আছে বা নোটে যা আছে সেটাই, এটা লিখে রাখো। এইবার সৌমেন যে প্রশ্নটা করেছিল সেটা আমি একটু বলছি। আচ্ছা, 10 নম্বর পয়েন্টে নোটে দেখবে বেন্ডিং স্ট্রেস ক্যালকুলেশন। এটা একটু ভালো করে একটু শুনে রাখো বা নোট আকারে খাতায় লিখে রাখো। 10 নম্বর পয়েন্টটা হচ্ছে চেকিং ফর বেন্ডিং স্ট্রেস ইন দা কটার। স্যার কি করে বুঝবো চেকিং করব কি করব না? যদি তোমার স্টেটমেন্টে বা তোমাদের ভাষায় যে অঙ্কে বা প্রবলেমে যদি বেন্ডিং স্ট্রেস উল্লেখ থাকে, এফ বি বা সিগমা বি যদি গিভেন থাকে, তবেই এই পয়েন্টটা করব, আদারওয়াইজ করার দরকার নেই। ক্লিয়ার? না স্যার, আরেকবার একবার একটু বলবো? বলুন। হ্যাঁ স্যার। তোমাদের কটার জয়েন্টের প্রবলেমে যদি সিগমা বি বা এফ বি বা বেন্ডিং স্ট্রেস যদি গিভেন থাকে স্টেটমেন্টে, তোমাদের দেওয়া থাকে, তবেই এই পয়েন্টটার চেকিং আসবে, না হলে দরকার নেই। ওকে, করতে হবে না। এইবার যদি আমি সৌমেনের পয়েন্টটায় আসি, তাহলে আমি এতগুলো করালাম, বাকিটা স্যার বইয়ের মতন কেন বলে দিলেন? আমি এই কারণেই বললাম, যদি তোমাদের ছোট করে দেয়, হ্যাঁ অনেকবার সেমিস্টারে এসছে ছোট করে দিয়েছে, কিন্তু ইনিশিয়াল পার্টগুলো তোমার লাগবেই। তুমি খেয়াল করে দেখো, টেনশন ফেলিওর অফ দ্য রড যেটা 1 নম্বর টপিক, সেটা না করলে তোমার জট খুলবেই না। সেটা যদি না বের করো, থিকনেস বেরোবে? সৌমেন, থিকনেস তোমার বেরোবে? না স্যার, না স্যার, বুঝতে পেরেছি, ওটা থিকনেস যদি লাগবেই। না বেরোয়, ডায়ামিটার D1 বেরোবে। এটাকেই আমি সিকোয়েন্স সাজানোর কথা বলছি, এটাকেই গুছিয়ে নেওয়ার কথা বলছি। এই যে 6-7 অব্দি তুমি করলে, তারপর তুমি সাফল করতে পারো, এটা আগে ওটা পরে করতে পারো, কিন্তু শুরুর জিনিসগুলো তোমাকে সামনে রাখতেই হবে। এবার তোমার যে প্রশ্নটা ছিল স্যার কি করে বুঝবো, এটা হচ্ছে প্রিপারেশন না নিয়ে থাকলে স্টুডেন্টরা এটা পরীক্ষার সময় ভাববে এবং ডিজাইনে কিচ্ছু করতে পারবে না। বুঝতে পেরেছো? এই আচ্ছা জন্য আমি বলছি একটু গুছিয়ে নাও। যা আসবে তোমরা সেই জিনিসটা পারবে, কিন্তু সিকোয়েন্স পরপর যদি সাজিয়ে না রাখো, তোমার ডিজাইনে কিন্তু ভুগতে হবে, কারণ অনেক সময় লেগে যাবে। এটাই আমার বক্তব্য ছিল, এই জন্যই অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, এই জন্যই বারবার বলছিলাম প্র্যাকটিস করো।
এবার ধরো কটার যে জিনিসটা হলো, স্যার নাকেলে কি করব? নাকেল আরো সোজা। কেন? নাকেলে প্রথমে ডায়ামিটারটা বের করার পরে সব এম্পিরিক্যালি বের করে নেয়, সব এম্পিরিক্যালি, মানে ডি এর সঙ্গে কোনোটা 2 দিয়ে গুণ করে, কোনোটা 0.8 দিয়ে সব বের করে। স্যার আর ডিজাইন কি থাকলো? ডিজাইন থাকলো, যেই সবকটা স্ট্রেস তোমাকে গিভেন দিয়েছে না, সেগুলো ধরে ধরে চেকিং করতে হবে, সেটা আমি বলে দেব। তাই আমি চেয়েছিলাম কটারটা করার পর নাকেল তোমরা করো, এবং 1000 রকমের কোশ্চেন যেটা বেরোয় সেটা আমাকে জিজ্ঞেস করো। যাই হোক, যেটা হয়নি সেটা বাদ দাও, নাকেলটা আমরা বুঝিয়ে দিয়েছি, একটা অঙ্ক করব বা প্রবলেম সলভ করব, বুঝে যাবে। ওকে, আজকের এই ক্লাসটার তাৎপর্য বুঝেছো কি সবাই? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এই নিয়ে হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? আমি দেখো পাশে পাশে ফিগার ফিগার বলে যে লিখে দিচ্ছি না, তোমরা অনেক স্টুডেন্টই আছো, ম্যাক্সিমাম থার্ড ইয়ারের স্টুডেন্টই চট করে ডেলি করে নাও। এটা আমি অফলাইনেও দেখেছি, অন্তত থার্ড ইয়ার ব্যাচ আপাতত যা রয়েছে সেখানে। তোমরা যারা আজকে বসে রাতে করবে বা করার চেষ্টা করবে, তখন যখন ওই ফিগারটা ড্র করবে না, তোমাদের যে কনফিউশনটা রয়েছে ওই এরিয়ার ব্যাপারে, সেটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। যে পাশে ছবিটা আঁকবে, ধরো একটা সার্কেল আঁকছো, মাঝখান দিয়ে কটার পিনটা ঢুকিয়ে দিচ্ছ, কেন মাইনাস হচ্ছে π/4d² - d1t, সেটা তোমরা আজকেই বুঝে যাবে, মানে আগেও বুঝেছো, আরো ক্লিয়ার হবে। এটাই আমার উদ্দেশ্য ছিল। সন্দীপন, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সন্দীপন তো এরকম সিকোয়েন্স সাজিয়েই রেখেছো না? তুমি আমাকে হ্যাঁ দেখিয়েছিলে স্যার, বোধহয়। আমি তো অঙ্ক করেছি, আমার সিকোয়েন্স সাজানোই আছে। ভেরি গুড, তোমার আর খাটতে হবে না দেখবে। তবে ওই আমার প্রথমে খাটতে হবে না স্যার, শুধু ওই ছবিগুলো একটু দেখে একটু করতে হবে, আর কিছু না। পাশে আমি তো বলছি, দেখবে তোমার 2 নম্বর পয়েন্ট যেটা আছে, টেনশন ফেলিওর অফ দ্য স্পাইগার এন্ড অ্যাক্রস দ্য স্লট, সেখানে দুটো ফিগার দেওয়া আছে। আমি তো বলছি দুটো ফিগার লাগবে না, যেটা সোজা ফিগার সাইড ভিউতে যেটা দেখতে পাচ্ছি সেটা দাও। একটা সার্কেল আছে, মাঝখানে পিনটা ঢুকিয়ে দেওয়া আছে, এই ফিগার আঁকতে কোনো সমস্যাই হবে না। আর হ্যাঁ, পরীক্ষার খাতায় যখন ছবিটা আঁকবে তখন কিন্তু পেন্সিল দিয়ে আঁকবে। পেন্সিল দিয়ে আঁকলে ছবি ভালো আসে না, এরকম কিন্তু করো না এই জিনিসগুলো। কারণ ডিজাইন সাধারণত বয়স্ক লোকেরাই চেক করে, এবং ওনারা ভীষণভাবে পাঞ্চুয়াল হয়, জানেনও বেশি। আমি মনে হয় পয়েন্টটা বোঝাতে পারলাম। না না স্যার, মানে পেন্সিল দিয়েই করি, এক্সাম কিন্তু দিয়েছি। অনলাইনে যখন এক্সাম হয় তখন স্যার, যখন অ্যাডব স্ক্যান দিয়ে স্ক্যান হয় না স্যার, অর্ধেক পেন্সিলের লেখা উঠে যায়, ওই যে যেগুলো মানে যাই তোমাদের করি না কেন। তো পেন দিয়ে করলে মুশকিল হয়ে যাবে অনেক সময়। স্যার আমরা পেন্সিল দিয়েই করবো, অসুবিধা নেই, কিন্তু ওই স্ক্যানের চক্করে একটু গন্ডগোল হয়ে যায় সব। ওঠে না? স্ক্যান করলে কি ওঠে না? না স্যার, স্ক্যান করলে স্যার না, হাফ হাফ না ওঠে, স্যার, ঠিক মতো করে হাফ আসতে হাফ চায় না। ওঠে। হাফটা আসে হ্যাঁ, স্যার, হাফটা অনেক আসে কিছু না। বাদ চলে যায়, অনেক কিছু আচ্ছা, বাদ চলে যায়। মেন দেখো, ধরুন চেষ্টা ইম্পর্টেন্ট করো। জিনিস বাদ চলে গেল। ঠিক আছে, দেখো চেষ্টা করো পেন্সিল দিয়ে। যদি খারাপ আসে তখন আমি অবশ্যই বলবো তাহলে পেনে চলে যেও। নিশ্চয়ই যে যিনি খাতা দেখবেন তার ওনার অনলাইনের ব্যাপারটাও মাথায় থাকবে, তাহলে পরিষ্কার যেন আসে। কিন্তু তোমরা সার্কেল, মাস্টার সার্কেল বাদে গোল করবে কি করে পেন দিয়ে? ওটাই প্রবলেম, মানে ছবি করে তার মানে পেন্সিল দিয়ে করে তারপরে মনে হয় পেন দিয়ে একবার ট্রাই মারতে হবে। পেন্সিল দিয়ে আমরা করি স্যার। পেন্সিল কম্পাস যেগুলো আছে, পেন্সিল কম্পাস যেগুলো ম্যানুয়াল, যেগুলো পেন্সিলটা খোলা ফেলা, ওতে তো পেন ঢোকানো যায়। ঠিক আছে, দেখো যেটা বুদ্ধি করে করা যায় ওই জিনিসটা করো। পেন ঢোকানো যায়, কিন্তু গন্ডগোল হয়ে গেলে একটা লাইন আর একটা লাইন এপার ওপার হয়ে গেলে তো ডিজাইন নষ্ট হয়ে যাবে। ঠিকই। তারপর তো পেন পেন দিয়ে করলে তো এমনি রিস্ক থাকছে, তুই হাতে করি, পেন্সিল দিয়ে যদি হাতে করতে যাস সেটা আরো রিস্ক। তোমরা এখন পরীক্ষা সেটাই A4 পেজে দিচ্ছ তো? A4 পেজে দিচ্ছ তো? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা একটা সুবিধে, কারণ তোমার ওই হ্যাঁ, স্যার। পেন দিয়ে গোল বারবার একটা লাইনের ওপর বারবার আমরা গোলগুলো করি, তো সেখানে পেছনের পেজে উঠে যায়। মানে এক সাইডে লিখছো তো, না বোথ সাইডে তোমরা লেখো? না না স্যার, সিঙ্গেল সাইড, এই সরি তাহলে ওয়ান পেজে ডবল সাইড। ডবল সাইড হলে তাও একটু সাবধানে দেখো, কারণ পেন দিয়ে যখন করো অন্যদিকে ইমপ্রেশনটা ওঠা মানে উঠবেই আর কি, সেটা একটু মাথায় রেখো। ওকে স্যার। সিঙ্গেল সাইডেই লেখা হয়। হ্যাঁ, ওরকম ডিজাইন হ্যাঁ, করলে মানে পেজটা সিঙ্গেলই রেখে সিঙ্গেল দিও। সাইড, হ্যাঁ সিঙ্গেল সাইডই হয়। হ্যাঁ, সিঙ্গেল সাইডে, ডবল বোথ সাইডে হয় না এক্সাম দিয়ে, আমাদের সিঙ্গেল সিঙ্গেল সাইডে। সাইড হলে কোনো সমস্যাই নেই। ঠিক আছে, এই জিনিসটা চাইছি তোমরা একটু নাকলটা দেখে রেখো।
মঙ্গলবার তোমাদের যে ক্লাস আছে সেখানে নতুন কিছু হবে, নতুন মানে এস্টিমেটিং কস্টিং আমি যাব, মানে প্রবলেম সলভ করাবো। গুটি কয়েক, আমি বাড়াবো না, মাথায় আর বোঝা চাপাবো না, কয়েকটা জানা জিনিসের মধ্যে আরো যাতে তোমাদের প্র্যাকটিসটা হয় আমি করিয়ে দেবো। আর এই জিনিসগুলো একটু বাড়িতে চর্চা করো, নাকলটা আমি দেখছি আরেকদিন করাবো। আর একটা ল্যাব এখন কিন্তু তোমাদের বৃহস্পতিবার করে করেছে, যে কোনো একটা প্রবলেম নিয়ে, মানে বৃহস্পতিবার তোমরা খাতা পেন এবং ক্যালকুলেটরটা সামনে রেখো, বুঝতে পেরেছো? বৃহস্পতিবার Okay, sir. আমার আর রিক স্যার কবে একটা নিচ্ছে না, উনি আমাকে বলেছিলেন কিন্তু আমার মাথা থেকে বেরিয়ে গেছে, ওনাকে একটু জিজ্ঞেস করে নিও। ওই দিন অনেকে হয়তো ছিলেন, আমি শুরুতে একবার বলেছি, ডিজাইনের ল্যাবটা কিন্তু একটু আলাদা। ডিজাইনের ধরো কটার জয়েন্টের থিওরিটা আমি বলে দিলাম, আমি একটা প্রবলেম সলভ করে দিলাম, এটা হচ্ছে থিওরি ক্লাস। সেই প্রবলেমটা বা অন্য কোনো প্রবলেমটা তোমাদের দিয়ে সলভ করাবো, আমি হেল্প করব, সেটা হচ্ছে তার ল্যাব। এটা অফলাইনেও কিন্তু ক্লাসরুমেই হয়। তো এই ল্যাবটা একটু আলাদা। ডিজাইনের ল্যাব মানে হচ্ছে খাতায়। এবার তোমাদের ল্যাবে কি করতে হয়, ল্যাবে হচ্ছে ওই যে প্রবলেমটা সলভ করা হলো সেটা তোমার পুরো ল্যাব শিটে তুলতে হয়, রিপোর্টে, ল্যাব কপিতে। আরেকটা জিনিস হচ্ছে, তোমরা লাস্টে ধরো ডায়ামিটার সমান 10 এরকম করে সব ডাইমেনশন গুলোই তো একটা ভ্যালু পেলে, সেটা দিয়ে তোমার ফাইনাল একটা ছবি আঁকতে হবে। এটা হচ্ছে তোমার ল্যাবের কাজ তোমাদের। ওকে, আমি একটু কি ডাইমেনশন মেনটেন করে ছবি না ডাইমেনশন মেনটেন করে ছবি, অর্থাৎ প্রথমে তুমি ইনিশিয়ালি একটা ছবি আঁকছো, সেটা অ্যাসপার স্কেলে তো করা সম্ভব না, কারণ তোমার তখন ভ্যালু জানা নেই, রাফলি একটা ছবি আঁকছো, রাইট? তারপরে কটারের সলভ করছো, এটা কিন্তু সেমিস্টারে লাগবে না, এটা ল্যাবের জন্য লাগবে। হ্যাঁ স্যার, তারপর তোমার কাছে সব ভ্যালু গুলো তুমি পেয়ে গেছো, সেই ভ্যালু দিয়ে তোমাকে ওই শীটটা ড্র করতে হবে। ওকে, আমি দাঁড়াও, আমি কিছু আরো ইনফরমেশন দিচ্ছি, একটু রেকর্ডটা অফ করে দিই।